গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আপনাদের জন্য আছে আগাথা ক্রিস্টির উপন্যাস ক্যারিবিয়ান মিস্ট্রি। আমি যে ভার্সনটি পড়ছি সেটি বাংলায় অনুবাদ এবং কিছুটা সংক্ষেপিত ভার্সন। সো আশা করছি এই বিষয়টা আপনার মাথায় রেখে শুনবেন। মিস জেন মার্পল সেন্ট মেরি মিডের শান্ত গ্রামীণ পরিবেশ ছেড়ে বেড়াতে এসেছেন ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে। এখন বয়স হয়েছে তার। গির্জার কাজেই জীবনের দীর্ঘ বছরগুলো কেটেছে। গত শীতে কঠিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারের উপদেশ ছিল উন্মুক্ত সূর্যালোক স্নানের। এরপরেই ক্যারিবিয়ান সাগরের দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে আসবার রাজসিক ব্যবস্থা করে দিয়েছিল ভাইপো রেমন্ড ওয়েস্ট। রেমন্ড একজন সফল ঔপন্যাসিক। বই থেকে তার আয়ও যথেষ্ট। কর্তব্যবশেই পিসির জীবন আনন্দময় করে তুলতে সে প্রস্তাব করেছিল ওয়েস্ট ইন্ডিজে আসার। গোড়ায় মৃদু আপত্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত তিনি সম্মত হয়েছিলেন সেন্ট মেরি মিডের বাড়ি ছেড়ে আসতে। রেমন্ড ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি, কোনো দিকেই না। তারই এক বান্ধবীর সঙ্গে আকাশপথে এসেছেন ত্রিনিদাদ পর্যন্ত, তারপর সেখান থেকে সমুদ্র তীরে সেন্ট অন্ড্রোতে গোল্ডেন পাম হোটেলে। এই হোটেলটা আগে চালাতেন স্যান্ডারসনরা। কিছুদিন আগে তারা ইংল্যান্ডে চলে আসেন। তাদের জায়গায় হোটেল চালাচ্ছে ক্যান্ডাল দম্পতি। রেমন্ডকে তারা নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়ে জানিয়েছিল তার পিসির জন্য কোনো ভাবনা তাকে করতে হবে না। এখানে ভালো ডাক্তারও আছে, দরকার হলেই তাকে পাওয়া যাবে। আর তারা নিজেরা তো আছেনই। মলি ক্যান্ডাল খুবই উদ্যমী যুবতী, বয়স 20 ছুঁয়েছে। বেশ হাসি খুশি। মিস মার্পলকে সাদরে অভ্যর্থনা জানিয়ে যথাসময়েই তার জন্য সব রকমের আরামের ব্যবস্থা করে দিয়েছে। মলির স্বামী টিম ক্যান্ডাল অত্যন্ত সদাশয় যুবক, সামান্য কৃষ দেখতে, গায়ের রং গাঢ়। একেবারে নিজের মতো করে একটা চমৎকার বাংলো পেয়েছেন মিস মার্পল। পশ্চিম ভারতীয় মেয়েরা হাসি মুখে আদেশ পালন করতে সবসময় তৈরি। এখানে আসার পর থেকে রোজই তিনি বাংলোর সামনের রাস্তা ধরে সমুদ্র তীরের এলাকায় এসে একটা চেয়ারে বসেন, স্নানের দৃশ্য দেখেন আর অভ্যস্ত হাতে উল বোনেন। সঙ্গী হিসেবে দু একজন বয়স্ক অতিথিকেও পেয়েছেন। এরা হলেন বৃদ্ধ মিস্টার রাফায়েল, ডক্টর গ্রাহাম, ক্যানন প্রেসকট আর তার বোন। এদের সঙ্গে আছেন মেজর প্যালগ্রিভ। একজন বৃদ্ধার পক্ষে উন্মুক্ত সামুদ্রিক পরিবেশ, নিশ্চিন্ত আবাস আর অনর্গল গল্প করার মতো সঙ্গী এরপর আর কি চাই। অসংখ্য পামের অরণ্যে রোজকার জীবনযাত্রায় দুদিনেই বেশ অভ্যস্ত করে নিয়েছেন তিনি নিজেকে। আপাতত মেজর প্যালগ্রিভ সঙ্গ দিচ্ছিলেন মিস মার্পলকে। ভদ্রলোক ঘুরেছেন অনেক, দেখেছেন অনেক, তেমনি নিজের অভিজ্ঞতার গল্প করেনও বেপরোয়াভাবে। কেনিয়ায় না গেলে জায়গাটা সম্পর্কে কোনো ধারণাই করা সম্ভব নয়। জীবনের সেরা 14টি বছর কেটেছে সেখানে। এভাবেই স্মৃতিচারণ করে চলেছিলেন মেজর। মিস মার্পলের মতো একজন নীরব শ্রোতা পেয়ে অতীতের আনন্দের দিনগুলোর কথা শুনিয়ে অপার আনন্দ লাভ করছিলেন তিনি। উপজাতিদের বিচিত্র রীতির রং চড়ানো কাহিনী শুনতে শুনতে মিস মার্পল মেজরকে উৎসাহিত করতে বললেন, আপনার অভিজ্ঞতা সত্যি বড় বিচিত্র। অবশ্য এই জায়গাটাও চমৎকার। মেজর প্যালগ্রিভ চারদিকে তাকিয়ে খুশির স্বরে বললেন, হ্যাঁ, সত্যিই চমৎকার। এমন জায়গাতেও নিশ্চয়ই অনেক অদ্ভুত ঘটনা ঘটে থাকে। তা ঘটে বই কি, শুনবেন নাকি? কবছর আগে একটা খুন হয়েছিল। লোকটার নাম হ্যারি ওয়েস্টার্ন। কাগজে এ নিয়ে কদিন খুব লেখালেখিও হয়েছিল। উলের কাঁটা ঘোরাতে ঘোরাতে উৎসুক চোখে মেজরের দিকে তাকালেন মিস মার্পল। হ্যারি ওয়েস্টার্ন তার স্ত্রীর প্রেমিক কাউন্ট ফেরারিকে গুলি করে হত্যা করেছিল। অবশ্য টাকার জোরে সবই পরে ধামাচাপা পড়ে গিয়েছিল। মিস মার্পলের পশমের গুলি গড়িয়ে পড়ে গিয়েছিল। কথা বলতে বলতে মেজর সেটা নিচু হয়ে তুলে দিলেন। আমিও একবার অদ্ভুত একটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। ঠিক নিজে নয়, ক্লাবে আড্ডা দেওয়ার সময় এক ডাক্তার ভদ্রলোক তার জীবনের ঘটনা শুনিয়েছিলেন। স্ত্রী গলায় দড়ি দিয়েছিল বলে মাঝরাতে এক তরুণ তাকে ডেকে তুলেছিল। তরুণটি স্ত্রীর খুবই অনুগত ছিল। কিছুদিন যাবৎ সে স্ত্রীর আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল। কেমন একটা হতাশার ভাব তাকে জড়িয়ে থাকত সবসময়। ডাক্তার ঠিক সময় পৌঁছে উপযুক্ত ব্যবস্থাদি করায় মেয়েটি সে যাত্রা বেঁচে গিয়েছিল, কিন্তু 1 মাস পরেই ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছিল। খুবই দুঃখজনক ঘটনা, মৃদুস্বরে বললেন মিস মার্পল।
খুনের ঘটনার বর্ণনায় মেজরের উৎসাহ লক্ষ্য করে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন তিনি। এমনই আরও দু একটা অদ্ভুত ঘটনার বিবরণ শুনিয়ে মেজর একসময় বললেন, আমার এক ডাক্তার বন্ধু একবার তার এক বন্ধুর একটা ফটো বার করে দেখায়। বন্ধুটির নাম রবিনসন নাকি যেন ছিল। সে তার বাড়িতেই ছিল। তার বন্ধুটি আবার সবসময় ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো। অদ্ভুত কিছু দেখলেই ছবি তুলে নিত। রবিনসনদের সদর দরজার সামনে একটা দুর্লভ হিবিস্কাস গাছ দেখতে পেয়ে একটা ছবি তুলে নেয়। ঠিক যেই মুহূর্তে শাটার টেপে, তখনই মহিলার স্বামী সামনের দরজা দিয়ে বেরিয়ে আসছিল। ক্যামেরায় সেও ধরা পড়ে গেল। অবশ্য ছবিটি একটু ফোকাসের বাইরে চলে গিয়েছিল। সেই ছবির একটা কপি আমি আপনাকে দেখাতে পারি। ডাক্তার বন্ধু নিছক আমার কৌতূহল মেটাবার জন্য দিয়ে দেন। ছবিতে ধরা পড়া সেই লোকটি এমন এক খুনের আসামি যে ঘটনার রহস্য আজও সমাধান হয়নি। খুনি কিন্তু নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে। মেজর প্যালগ্রেভ তার ব্যাগ বের করে হাজারো জিনিসের মধ্যে ফটোর খোঁজ করতে লাগলেন। মিস মার্পল বুঝতে পেরেছিলেন মেজর তার গল্পে যথেষ্ট রং চড়াতে অভ্যস্ত। এ ধরনের লোকেরা যতবারই গল্প শোনায় ততবারই তাতে নতুন করে পলেস্তারা পড়ে। সব ঘটনা তো প্রায় ভুলেই গেছি। ভদ্রমহিলা বেশ সুন্দরী ছিলেন, কিন্তু কোথায় যেন, এই তো বলতে বলতে ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট ফটো টেনে বের করলেন। একজন খুনির ছবি এটা। ছবিটা মিস মার্পলের হাতে চালান করবার মুহূর্তে পায়ের শব্দ পেয়ে মিস মার্পলের ডান কাঁধের উপর দিয়ে দৃষ্টি ফেললেন তিনি। যাচ্ছে তাই, গোল্লায় যাক। বিরক্ত হয়ে হাত গুটিয়ে নিলেন মেজর। সবকিছু আবার মানিব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেললেন এবং প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টে হাতির দাঁতের গল্প করতে শুরু করলেন। পরক্ষণে বলে উঠলেন, হ্যালো। মেজরের কণ্ঠ কেমন কৃত্রিম বলে বোধ হতে লাগলো মিস মার্পলের। এগিয়ে আসা পদশব্দের দিকে তাকিয়ে মেজর বললেন, দেখুন কারা এসেছে, বিখ্যাত লোক, ফুল আর প্রাণী সংগ্রাহক। মিস মার্পল এগিয়ে আসা চার অতিথিকে আগেই দেখেছিলেন। বিরাট চেহারার একঝাঁক খাড়া ধূসর চুলের মানুষটির নাম গ্রেগ ডাইসন, আর স্বর্ণকেশী স্ত্রীলোকটি তার স্ত্রী লাকি ডাইসন। অন্য দম্পতির একজন ক্রিস চেহারার মানুষ, তিনি কর্নেল এডওয়ার্ড হিলিংটন আর তার স্ত্রী ইভলিন হিলিংটন। প্রথম দম্পতি প্রকৃতিবিদ, দ্বিতীয় পাখি সম্পর্কে খুব আগ্রহী। মেজর মিস মার্পলের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন। সকলেই তাকে শুভেচ্ছা জানালেন। ইভলিন হিলিংটন মিস মার্পলের পাশে বসে তার সঙ্গে গল্প করতে শুরু করলেন। মিস মার্পল ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তবু আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকালেন। তার চোখে পড়ল বেশ কিছুটা দূরে ধনকুবের মিস্টার রাফায়েলের বিরাট বাংলোটা, কিন্তু মানুষজন সেখানে কাউকে দেখা গেল না। ইভলিনের গল্প শুনতে শুনতে মিস মার্পল অন্যমনস্কভাবে হলেও যথাযথ সায় দিয়ে যাচ্ছিলেন। পুরুষ দুজনকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ছিল তার চোখ। এডওয়ার্ড হিলিংটন শান্ত, সুদর্শন, বেশ ভালো মানুষ বলেই মনে হয়। আর গ্রেগ ডাইসনের বিরাট চেহারা, বেশ হাসি খুশি, প্রাণোচ্ছল। এরপরে মেজরের দিকে দৃষ্টি ফেরালেন তিনি। গোল্ডেন পাম হোটেলের সন্ধ্যা। কোণের দিকে একটা চেয়ারে বসেছিলেন মিস মার্পল। প্রকাণ্ড ডাইনিং রুমটার 3 দিক খোলা। ভেতরে হাওয়ায় ভাসছিল বেশ মিষ্টি গন্ধ। টেবিলে টেবিলে ছড়িয়ে পড়েছে হালকা রঙিন আলো। আনন্দমুখর এই সন্ধ্যায় বেশিরভাগ মহিলারই দেহে রঙিন সান্ধ্য পোশাক। হলের আলোয় প্রকট হয়ে উঠেছে তাদের বাদামি কাঁধ আর পেলো ভাত। নানান বয়সের মানুষ চারপাশে। প্রৌঢ় ধনীদের দেখে বোঝা যাচ্ছিল তাদের সঙ্গিনীরা তৃতীয় বা চতুর্থ ঘরটি। মধ্যবয়স্ক অনেক দম্পতি এসেছিল উত্তর ইংল্যান্ড থেকে। সন্তানসহ হাসি খুশি এক দম্পতি এসেছে কারাকাস থেকে। দক্ষিণ আমেরিকার নানান রাজ্যের মানুষও কিছু কম ছিল না। সকলের মুখের নানান ভাষার শব্দ মিলেমিশে এক বিচিত্র গুঞ্জনধ্বনি তৈরি হয়েছে হলে। আরও ছিলেন 2 জন ইংরেজ যাজক, একজন ডাক্তার আর একজন অবসরপ্রাপ্ত বিচারক। একপাশে একটা চীনা পরিবারকেও চোখে পড়ছিল। দীর্ঘাঙ্গী কালো স্থানীয় যুবতীরা নিপুণ হাতে খাদ্য পরিবেশন করছিল। তাদের তদারক করছিল ইতালীয় প্রধান ওয়েটার আর পানীয় পরিবেশনকারী। সকলের উপর সতর্ক নজর রাখছিলেন টিম ক্যান্ডেল। তাকে সহায়তা করছিল তার স্ত্রী মলি। একরা সোনালি চুল আর হাসি ঝলমল মুখের মলিকে বেশ সুন্দরী দেখাচ্ছিল। একটু পরেই শুরু হলো স্টিল ব্যান্ড। দ্বীপে এই জোরালো বাজনা খুবই জনপ্রিয়, যদিও মিস মার্পলের মোটেই ভালো লাগে না। গান আর বাদ্যের তালে তালে নাচও শুরু হয়েছিল।
মিস মার্পল লক্ষ্য করলেন এ নাচে ব্যায়ামের ধাঁচে অদ্ভুতভাবে সারা শরীর বেঁকে যায়। তরুণ তরুণীরা বেশ উপভোগ করছে। কাছেই টেবিলে বসেছিলেন গোলগাল চেহারার ক্যানন প্রেসকট আর তার বোন। কেমন ভয় জাগানো মুখভাব মহিলার, চেহারাও কৃষকায়। মিস প্রেসকট সারাদিন ধরে কোথায় কোথায় ঘুরেছেন সেই বিবরণ শোনাতে লাগলেন মিস মার্পলকে। এরা দুভাই বোন বেশ কিছুদিন গোল্ডেন পাম হোটেলে রয়েছেন। কফি পানের ফাঁকে অতিথিদের সম্পর্কে নানা কথা বলতে লাগলেন। বৃদ্ধ মিস্টার রাফায়েল প্রতি বছরই এখানে আসেন। লোকটি টাকার পাহাড়ের মালিক, বয়স প্রায় ৮০। তার সঙ্গে রয়েছে অল্প বয়সী একটি সেক্রেটারি, একটি মেয়ে, এস্থার ওয়াল্টার্স। সে চিচেস্টারে থাকে, বিধবা। মিস্টার রাফায়েলের সঙ্গে তার ভ্যালেও রয়েছে, তার নাম জ্যাকসন। পক্ষাঘাতগ্রস্ত মিস্টার রাফায়েলের অঙ্গ সংবাহন করে সে একজন নার্সের মতোই। ক্রমে সকলেই আলাদা দল করে হলঘরে ছড়িয়ে পড়ছিল। হিলিং, ডাইসন 4 জনের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন মেজর পেলগ্রেভ। মিস মার্পল সেই দিকে ইঙ্গিত করে তাদের সম্পর্কে কৌতূহল প্রকাশ করলেন। ক্যানন প্রেসকট জানালেন প্রতি বছরই তারা ওয়েস্ট ইন্ডিজের নানা দ্বীপে ঘুরে 3 মাস কাটিয়ে যান। এখানে গত বছর এসেছিলেন। লম্বা লোকটি হলেন হিলিংডন, তারা স্বামী স্ত্রী উদ্ভিদবিদ। অন্য দুজন হলেন আমেরিকান মিস্টার অ্যান্ড মিসেস ডাইসন। ভদ্রমহিলা প্রজাপতির উপর লেখালেখি করে থাকেন, পাখি বিষয়ে সকলে উৎসাহী। এই টেবিলে যাদের নিয়ে আলোচনা হচ্ছিল তাদের দিক থেকে স্টিল ব্যান্ডের শব্দ ছাপিয়ে হাসির শব্দ ভেসে আসছিল। সেদিকে তাকে মিস মার্পল বললেন, মানুষের পরিচয় জানাটা বেশ আনন্দের এবং মজারও। গতবার তো আমি ওদের দেখে ভেবে নিয়েছিলাম মিসেস ডাইসনই বুঝি মিসেস হিলিংটন, পরে ভুল ভেঙেছিল। মিস মার্পল বললেন, মিস্টার ডাইসন তার স্ত্রীকে ডাকেন লাকি বলে, ওটা কি তার ডাকনাম? মিস্টার ক্যানন বললেন, স্ত্রীর দৌলতে ভাগ্য ফিরেছিল বলেই মিস্টার ডাইসন তাকে ওই নামে ডাকেন। এভাবেই একে একে অন্যান্য সকলের সম্পর্কে নানান কথা জানা হয়ে গেল মিস মার্পলের। একসময় মিস্টার রাফায়েলের টেবিলে দৃষ্টি পড়ল তার। অবিশ্বাস্য ধনী এই লোকটিকে জরাগ্রস্ত শিকারী পাখি বলে মনে হলো তার। শরীর অত্যন্ত শুকনা, তবে দৃষ্টি বেশ তীক্ষ্ণ। খুবই খিটখিটে মেজাজের হলেও লোকে মানিয়ে নেয় তিনি ধনী বলে। ব্যক্তিত্ব অসাধারণ। ভদ্রলোকের ভ্যালের সঙ্গী সুদর্শন দীর্ঘাকৃতি মিস্টার জ্যাকসন দাঁড়িয়ে আছেন পাশে। বিছানায় বসেই নাস্তা সারলেন মিস মার্পল। চা, সেদ্ধ ডিম আর 1 টুকরো পেঁপে। নাস্তা শেষ হলে অভ্যাস মতো হোটেলের পথ ধরে এগোলেন। পথেই দেখা হয়ে গেল মলি ক্যান্ডেলের সাথে। তার চোখে মুখে কেমন একটা বিপর্যস্ত ভাব। উদ্বিগ্ন হয়ে তিনি জানতে চাইলেন, কি হলো, অমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? মলি বিমর্ষভাবে জবাব দিল, খুবই দুঃসংবাদ। সকলেই জানছেন একে একে মেজর পেলগ্রেভ মারা গেছেন। সে কি, কখন? গতকালও তাকে বেশ হাসি খুশি দেখেছি। বিস্মিত হলেন মিস মার্পল। গত রাত্রে আকস্মিকভাবে মৃত্যুটা হয়েছে। তিনি রক্তচাপের রোগী ছিলেন, কিন্তু আজকাল তো এ রোগের যথেষ্ট ভালো ওষুধ আছে। তা আছে, সেটা খেতেই হয়তো ভুলে গিয়েছিলেন কিংবা বেশি খেয়ে ফেলেছিলেন। ডাক্তার কি বলছেন? উদ্বিগ্নভাবে জানতে চাইলেন মিস মার্পল। অবসর নেওয়ার পর থেকে ডাক্তার গ্রাহাম তো হোটেলেই থাকেন, তিনি দেখেছেন। স্থানীয় ডাক্তারও দেখেছেন, তারাই ডেথ সার্টিফিকেট দিলেন। তাদের মতামত উচ্চ রক্তচাপ থাকলে এরকম হতে পারে। তার উপর গত রাত্রে মদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। একটু থেমে মলে আবার বলল, কিন্তু আমাদের কাছে ঘটনাটা মস্ত বড় আঘাত। হোটেলের খাবার সম্বন্ধে লোকের মনে সন্দেহ দেখা দিতে পারে, কিন্তু খাদ্যে বিষক্রিয়া আর উচ্চ রক্তচাপের লক্ষণ তো আলাদা। এগিয়ে চলতে চলতে বললেন মিস মার্পল। তার মনে পড়ল গতকালই হিলিংডন আর ডাইসনদের সঙ্গে বেশ হাসি খুশি মেজাজে ছিলেন। কথাটা মনে হতেই তিনি গতি পাল্টে সমুদ্র তীরে না গিয়ে বারান্দার ছায়ায় এসে বসলেন। হাতের উলের কাটা খুব দ্রুত চলছিল। আকস্মিক দুঃসংবাদটা তাকে খুবই ছন্দহারা করে তুলেছিল। গতকালই মেজর পেলগ্রেভ কেনিয়ার কথা, ভারতের কথা, উত্তর পশ্চিম সীমান্ত, তারপর খুনের ঘটনা, অনেক কিছুই বেশ উৎসাহ নিয়েই শুনিয়েছিলেন। পশমের গুলি পড়ে গেলে মেজর তা তুলে দিয়ে সেই খুনির ফটোর কথা বলেছিলেন।
তেমন আগ্রহ নিয়ে তখন শুনতে চাননি তিনি। কোন ক্লাবে তার ডাক্তার বন্ধু শুনেছিলেন তার এক ডাক্তার বন্ধুর কাছে একজন ডাক্তার ছবি তুলেছিলেন সেই খুনি যখন দরজা দিয়ে বেরিয়ে আসছিল। বিশেষ করে এই ঘটনাটাই ঘুরে ফিরে মনে আসতে লাগলো মিস মার্পলের। ফটোটা দেখাবেন বলে মেজর পকেট ব্যাগ বার করেছিলেন। সেই মুহূর্তে তিনি পদশব্দ লক্ষ্য করে তাকিয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন সেই সময় মুখ লাল হয়ে উঠেছিল মেজরের। কেমন কাঁপা হাতে আচমকা সব গুটিয়ে নিয়েছিলেন। অস্বাভাবিকভাবে হাতির দাঁতের গল্প শুরু করেছিলেন। কয়েক মুহূর্ত পরে হিলিংডন আর ডাইসনরা এলেন তাদের সঙ্গে। সেই সময় ডান দিকে মাথা ঘুরিয়ে মিস মার্পল তাকিয়েছিলেন। কাউকে দেখতে পাননি। কেবল একটু দূরে হোটেলের দিকে টিম ক্যান্ডেল আর তার স্ত্রীকে চোখে পড়েছিল। মেজর প্যালগ্রেভ অবশ্য সেদিকে তাকাননি। এই অপ্রত্যাশিত ঘটনাটা নিয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত চিন্তায় ডুবে রইলেন মিস মার্পল। বিকালে বেড়াতেও বেরোলেন না। কি মনে করে ডাক্তার গ্রাহামকে তার শরীর ভালো লাগছে না বলে একটা চিরকুট পাঠালেন। ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘদিন ডাক্তারি করার পর অবসর জীবন কাটাচ্ছিলেন ডাক্তার গ্রাহাম। বয়স এখন 65 কোঠায়। বেশ সদাশয় মানুষ। চিরকুট পেয়েই তিনি উপস্থিত হলেন এবং শুভেচ্ছা জানিয়ে মিস মার্পলের শরীরের অসুবিধার কথা জানতে চাইলেন। হাঁটুর ঝামেলা মিস মার্পলের নিত্যসঙ্গী, সেই কথাটাই তিনি জানালেন। ডাক্তার যথারীতি ওষুধের কথা লিখে দিলেন। পরে মিস মার্পলের একাকিত্বের কথা ভেবে কথা বলতে লাগলেন। মিস মার্পল নিজের মনে লজ্জিত বোধ করছিলেন। মিথ্যা কথা বলে ডাক্তারকে ডেকে এনেছেন বলে। এছাড়া আর কী বা করার ছিল তার? ব্যক্তিগত জীবনে তিনি সত্যবাদী এবং সত্যকে শ্রদ্ধা করার মানুষ, কিন্তু দরকারে মিথ্যার আশ্রয় নিতে দ্বিধা করেন না। এক সময় তিনি নিজেকে প্রস্তুত করে নিলেন। সামান্য কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, ডাক্তার গ্রাহাম, আপনাকে আরেকটা কথা বলতে চাইছিলাম মেজর প্যালগ্রিভকে নিয়ে। সকালে তার মৃত্যু সংবাদটা পেয়ে খুবই কষ্ট পাই। হ্যাঁ, অমন হাসি খুশি মানুষটা। গতকালই তিনি দুনিয়ার নানান অঞ্চলের গল্প শোনাচ্ছিলেন। গল্প করার সুযোগ পেলে বেশ বেপরোয়া হয়ে উঠতেন। অনেকেই বিরক্ত বোধ করতেন অবশ্য। মিস মার্পল অকম্পিত গলায় বলতে লাগলেন, মেজর তার ছেলেবেলার কথা শুনিয়েছিলেন। সেই সময় আমি আমার এক ভাইপোর ছবি তাকে দেখাই। আমার কাছে সে চিরকালই খুব আদরের। উনি যখন ছবিটা দেখছিলেন ঠিক সেই মুহূর্তেই ওই যে ফুল আর প্রজাপতি সংগ্রহ করেন কর্নেল আর মিসেস হিলিংডন, ওরা উপস্থিত হন। মেজর তাদের সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে ছবিটা তার ব্যাগে ঢুকিয়ে ফেলেন। সেই সময় তাকে আর বিরক্ত করতে চাইনি, ভেবেছিলাম সকালে চেয়ে নিব, কিন্তু সকালেই তো। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন মিস মার্পল। ডাক্তার গ্রাহাম সহানুভূতির স্বরে বললেন, সেই ছবিটা আপনি ফেরত চাইছেন তাই তো? সংকোচের সঙ্গে মিস মার্পল বললেন, আমার ভাইপো ডেনজিল 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। আমার তো খুবই বিব্রত লাগছে আপনাকে বলতে। মেজরের জিনিসপত্র কে দেখাশোনা করছে জানি না তো, তাই আপনাকে। আমি বুঝতে পারছি, কাল অন্ত্যেষ্টি হবে, তার জিনিসপত্রের ব্যাপারটা কালই দেখা হবে। আচ্ছা, ফটোটার একটু বর্ণনা যদি দেন সুবিধা হয়। মিস মার্পল সহজ গলায় বললেন, ছবিটা তুলেছিল আমার আরেক ভাইপো। হিবিস্কাস বা লিলি জাতীয় কোনো ফুলের ছবি তুলছিল। সেই সময় ডেনজিল দরজা দিয়ে বেরোচ্ছিল। খুব ভালো ছবি ওঠেনি যদিও, কিন্তু ওই ছবি দেখে আমি তার স্মৃতিচারণ করি। মনে হচ্ছে ছবিটা আপনাকে ফিরিয়ে দিতে কোনো অসুবিধা হবে না বলে ডাক্তার গ্রাহাম উঠে দাঁড়ালেন। মিস মার্পল তাকে কৃতজ্ঞতা জানালেন। যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পরলোকগত মেজর প্যালগ্রেভের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল পরদিন। কিন্তু এই স্বাভাবিক মৃত্যুর ঘটনা এখানকার সামাজিক আনন্দের জীবনে কোনো দাগ কাটতে পারল না। যেন খুব তাড়াতাড়ি সকলে ভুলে গেল। মেজরকে অবশ্য তেমন করে কেউই চিনতেন না এখানে। নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করতেই বেশি পছন্দ করতেন তিনি, কিন্তু অন্যরা তা শুনতে চাইতেন না। বহু বছর আগে স্ত্রীগত হয়েছিল তার। নিঃসঙ্গ জীবন অতীত দিনের গল্প আর হাসি খুশিতে ভরিয়ে রাখতে চাইতেন। 1 সপ্তাহ পর হয়তো তাকে আর কেউ মনেও করবে না। মিস মার্পল কিন্তু এত সহজে ভুলতে পারলেন না মেজরের কথা। এটা অবশ্য ব্যক্তিগত কোনো আকর্ষণের ব্যাপার নেই। আলাপচারিতার মাধ্যমেই দুজন বয়স্ক মানুষের মধ্যে একটা মানবিক আবেদনের সূত্র তৈরি হয়েছিল।
মেজরের দুঃখজনক আকস্মিক মৃত্যুর কারণে তিনি শোকসন্তপ্ত না হলেও তাকে বেশ মিস করছেন। অন্ত্যেষ্টির দিন বিকেলে মিস মার্পল যথারীতি তার পছন্দের জায়গায় বসে উল বুনছিলেন। ডাক্তার গ্রাহাম এসে তার পাশে বসলেন। পরে তিনি দুঃখ প্রকাশ করে জানালেন, মিস মার্পলের মূল্যবান ফটোটি খুঁজে পাওয়া যায়নি। হতাশ কণ্ঠে মিস মার্পল বললেন, কি আর করা যাবে, কিন্তু ছবিটা মেজর প্যালগ্রেভের ব্যাগেই তো ছিল। পকেট, অন্যান্য জিনিসপত্র সবই খুঁজে দেখা হয়েছে। কয়েকটা চিঠি, খবরের কাগজের টুকরো টাকরার সঙ্গে আরও কয়েকটা ছবিও ছিল, কিন্তু আপনি যেমন বলছেন তেমন কোনো ছবি ছিল না। দুর্ভাগ্যজনক। আপনি যথেষ্ট করেছেন ডাক্তার গ্রাহাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথাটা শেষ করে এক মুহূর্ত থামলেন মিস মার্পল। পরে বললেন, বাড়ির বাইরে এমনভাবে মৃত্যু হওয়াটা খুবই দুঃখজনক। ফুসফুসের কোনো দোষ ছিল নিশ্চয়ই। ডাক্তার গ্রাহাম বললেন, তা মনে হয় না, মনে হয় উচ্চ রক্তচাপে ভুগতেন। এসব ক্ষেত্রে মৃত্যু ঘটা অবশ্য স্বাভাবিক, তবে রোগের কথা তো কোনোদিন বলতে শুনিনি। তার চিকিৎসা আগে আমি কখনো করিনি, ব্লাড প্রেশারও নেইনি, তবে ব্লাড প্রেশারে অ্যালকোহল খুবই ক্ষতিকর। এই জন্য তো শুনেছি ট্যাবলেট খেতে হয়। হ্যাঁ, ওর ঘরেও স্যারেনাইটের একটা শিশির ছিল। আজকাল তো বিজ্ঞান নানা দিকেই কত উন্নতি করেছে। আচ্ছা, বলছেন মেজরের পকেটে কোনো ছবি ছিল না? আপনার বর্ণনা মতো আপনার ভাইপোর ছবি ছিল না, মেজরের নিজের কিছু ছবি ছিল। এরপর মিস মার্পলের হাঁটুর খোঁজ খবর নিয়ে ডাক্তার গ্রাহাম বিদায় নেন। মিস মার্পলের মুখে গভীর চিন্তার ছাপ পড়ে। তিনি উদাসভাবে পামের শাড়ি আর সুনীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন। একটা সন্দেহের নিরসন হয়েছে। এবারে যা জেনেছেন তা নিয়ে তাকে ভাবতে হবে। তার সামনেই ছবিটা মেজর পকেট ব্যাগে রেখেছিলেন, অথচ তার মৃত্যুর পর সেই ছবিটাই পাওয়া গেল না। যেই ছবি এত যত্ন করে রেখে দিয়েছেন মেজর, সেটা যে ফেলে দিতে পারেন না তা সহজেই অনুমান করা চলে। ছবিটা তার মৃত্যুর পরেও ব্যাগেই থাকা উচিত ছিল। টাকা চুরি হতে পারে, কিন্তু বিশেষ উদ্দেশ্য না থাকলে কোনো ফটো কেউ চুরি করবে না। যত চিন্তার গভীরে প্রবেশ করছিলেন, মিস মার্পলের মুখ ততই গম্ভীর হচ্ছিল। একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে। রহস্যের গন্ধ লেগেছে নাকে। একেবারে আকস্মিকভাবে মৃত্যুটা ঘটেছে, ডাক্তারদের মতো অত সরলভাবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। যদি মেজর অসুস্থ বোধ করেই থাকেন, উচ্চ রক্তচাপের ট্যাবলেট তো তার ঘরেই ছিল, সেটা খাননি কেন? আর যদি রক্তচাপের ব্যাপারটা বানানো হয় আর মেজরের পকেট থেকে ছবিটা সরিয়ে ফেলে থাকে কেউ, তবে নিঃসন্দেহে সেই ব্যক্তির পক্ষে ওষুধের শিশি তার ঘরে রেখে দেওয়া সম্ভব। তবে মিস মার্পল নিজে কখনো মেজরকে ওষুধ খেতে দেখেননি, উচ্চ রক্তচাপের কথাও তিনি কখনো বলেননি। তবে তার মনে পড়ছে মেজরের উচ্চ রক্তচাপের কথাটা কেউ যেন তাকে শুনিয়েছিল, কিন্তু কে বলেছিল মনে করতে পারছেন না। মিস মার্পল ধীরে ধীরে একেবারে গোড়ায় ফিরে গেলেন। খুন আর খুনিদের নিয়ে মেজর যে গল্প করেছিলেন সেটাই পর্যালোচনা করতে শুরু করলেন। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই মিস মার্পল সিদ্ধান্ত নিলেন খুনের ঘটনার সন্দেহ নিরসন করবার জন্য খোঁজ খবর নেবেন তিনি। এতে হয়তো উপযাচক হয়ে তাকে একটু বেশিই কথা বলতে হবে, তবে বৃদ্ধাদের বেশি কথা বলাটা সকলেই প্রায় মেনে নেয়, সেই সুযোগই নিতে হবে। কথাবার্তা আলোচনা চালিয়ে তাকে কিছু মানুষ সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। মিস মার্পলের চিন্তা ঘিরে এমন কয়েকজন মানুষের মুখ পর্যায়ক্রমে ভেসে বেড়াচ্ছিল। মেজর যদি খুন হয়ে থাকেন, তাহলে তিনি তার জীবনের কোনো গোপন রহস্যের জন্য কিংবা অর্থের জন্য অথবা প্রতিশোধের জন্য খুন হননি। মিস মার্পলের ধারণা মেজর বেশি কথা বলতেন, অনেক কথা সকলকে জানাতেন, এটাই খুনের মুখ্য উদ্দেশ্য। ডাক্তার গ্রাহামের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি খবর জানতে পেরেছেন তিনি। নিজেরই বেশ কিছু ছবি পোলো খেলার পোশাকের, বাঘ শিকারীর পোশাকের, এমনি ধরনের মেজরের ওয়ালেটে ছিল। এসব ছবি রেখে দেওয়ার কি কোনো উদ্দেশ্য ছিল? মেজর হয়তো ওসব ছবি দেখিয়ে ঘটনার বর্ণনা শুনিয়ে আত্মপ্রসাদ লাভ করতেন। সন্দেহভাজন খুনি হয়তো তাতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভবিষ্যতে তার ফটো দেখিয়েও কোনো কাহিনী জন্ম নেবার সম্ভাবনা ছিল। মিস মার্পলের মনে পড়ল, খুনের ঘটনার প্রসঙ্গ বলতে গিয়েই পকেট থেকে ব্যাগ বার করে মেজর বলেছিলেন, লোকটাকে দেখে খুনি মনে হয় কিনা বলুন তো। তিনি বুঝতে পারছেন এভাবে সকলকে বলে বেড়ানো তার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল।
খুনের কাহিনীর সঙ্গে অনিবার্যভাবে ছবিটাও নিশ্চয়ই প্রদর্শন করা হতো। খুনের গল্প বেশ উৎসাহের সঙ্গেই বলতে লক্ষ্য করেছেন তিনি। সম্ভবত এই গল্প এখানে নিশ্চয়ই আরও আগেও কাউকে শুনিয়ে থাকবেন, হয়তো কয়েকজনকেই। তাহলে কাহিনীর বর্ণনার সঙ্গে ছবির খুনির একটা চেহারার আভাস কারো কাছ থেকে নিশ্চয়ই পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটাই ঠিক পথ, ভাবলেন মিস মার্পল। এভাবেই শুরু করবেন তিনি। তার মনের সন্দেহভাজন ব্যক্তিদের কথা মনে করতে গিয়ে মিস মার্পলের স্মরণে এলো মেজর যেভাবে খুনির বর্ণনা করেছিলেন তাতে বোঝা যায় সে একজন পুরুষ। কিন্তু এখানে পুরুষ দুজন, কর্নেল হিডিংটন এবং মিস্টার ডায়সন। আপাত দৃষ্টিতে এদের কাউকেই খুনি ভাবা যায় না। তবে বাইরের চেহারাটাই তো মানুষের সব নয়। কিন্তু আর কেউ কি থাকা সম্ভব? আশেপাশে তো সেই মুহূর্তে মাথা ঘুরিয়ে আর কাউকে চোখে পড়েনি, কেবল মিস্টার রাফায়েলের বাংলোটা চোখে পড়েছিল। কেউ বাংলো থেকে বেরিয়ে এসে আবার ভেতরে চলে যায়নি তো? মিস মার্পল ভাবলেন, যদি সত্যি এমন হয় তাহলে নির্ঘাত সেই লোক ধনকুবেরের সেই সঙ্গী জ্যাকসন। ছবির বিষয়ের মতো সেও কি দরজা দিয়ে বাইরে আসছে? আর সেই সময়ই নজরে পড়ে গিয়েছিল মেজরের, এবং তিনি চিনতে পেরেছিলেন। দেখাবার জন্য ফটোটা হাতে নিয়ে মেজর মিস মার্পলের ডান কাঁধের উপর দিয়ে তাকিয়েছিলেন। তখন কি দরজা দিয়ে ছবি সেই খুনিকে বাইরে আসতে দেখে সতর্ক হয়ে গিয়েছিলেন? রাতে শুতে যাবার আগে মিস মার্পল তার আগামীকালের কাজের তালিকা করলেন এইভাবে: হিলিংডনদের, ডায়সনদের আর আর্থার জ্যাকসন সম্পর্কে খোঁজখবর নিতে হবে। মাঝরাতে ডাক্তার গ্রাহামের বরাবরই ঘুম ভেঙে যায়, পরে আবার ঘুমিয়ে পড়েন। আজ রাতে ঘুম ভাঙতেই কেমন একটা অস্বস্তি বোধ করলেন। অস্বস্তিটা কী কারণে ঠিক বুঝতে পারলেন না, কিন্তু এমন উদ্বেগের ভাব বহুকাল তার হয়নি। সহসা মনে হলো মেজরের মৃত্যু সম্পর্কে সব কি ঠিকঠাক আছে, কিন্তু তিনি তো ব্যাপারটা মেনেই নিয়েছিলেন। মেজরের ঘরে সেরেনাইড ট্যাবলেটের শিশি পাওয়া গিয়েছিল, আর মেজর নিজেও তার ব্লাড প্রেশারের কথা সবাইকে বলেছিলেন। না, মেজরের মৃত্যুর মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকা সম্ভব নয়। নিশ্চিন্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন ডাক্তার গ্রাহাম। জায়গাটা হোটেলের চৌহদ্দির বাইরে, খাড়ির পাশে। এখানে এলোমেলোভাবে গড়ে উঠেছে ছোট ছোট কিছু কুটির। তাদেরই একটির ভিতরে নিজের বিছানায় উঠে বসেছে ভিক্টোরিয়া জনসন। এই অনরের অন্যতম দ্রষ্টব্য বলা যায় ভিক্টোরিয়াকে। তাকে দেখলে কোষ্ঠী পাথরে গড়া একটা অপূর্ব ভাস্কর্য বলেই ভুল হয় সকলের। পাশেই নিদ্রিত ছিল ভিক্টোরিয়ার সঙ্গী। কোকড়া চুলে হাত বোলাতে বোলাতে সে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। এই, ওঠো শিগগির। কি হলো, এখনো যে রাত শেষ হয়নি? ঘুম জড়ানো গলায় বিশালদেহী পুরুষটি বলে উঠল। তার সাদা দাঁতের শাড়ি যেন অন্ধকারে ঝিকিয়ে উঠল। কি বলছিস? মেজর যে মারা গেছে সেই ব্যাপারটা আমার ভালো লাগছে না। কোথাও একটা যেন গোলমাল আছে। বুড়ো মারা গেছে এ নিয়ে তুই অত ভাবছিস কেন? পিলগুলোর কথা যে ভুলতে পারছি না। বেশি করে খেয়ে ফেলেছিলেন হয়তো। ভিক্টোরিয়া রীতিমতো হাঁপাচ্ছিল। সে কাছে এসে বলল, শোনো, সকাল হলে আমি মিসেস ক্যান্ডালকে বলবো নির্ঘাত কোথাও একটা গোলমাল হয়েছে। লোকটির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে হয়নি ভিক্টোরিয়ার, তবু তারা দুজন স্বামী স্ত্রী হয়ে আছে। সে হাই তুলে বলল, বোকার মতো গন্ডগোল টেনে আনিস না তো, এখন ঘুমো। দুজনে আবার পাশাপাশি শুয়ে পড়ল। হোটেলের সামনে বেলাভূমিতে বেলা 11টার মধ্যেই বেশ ভিড় জমে ওঠে। সামাজিক মেলামেশায় জায়গাটা জমজমাট হয়ে ওঠে। ইভলিন হিলিংডন জল ছেড়ে তীরে উঠে স্নানের টুপি খুলে বালির উপর বসে পড়ল। ইভলিনের ডান পাশে একটা চেয়ারে বসেছিলেন সেনোরা দ্য ক্যাসপিয়েরো। তিনি ভেনিজুয়েলা থেকে এসেছেন। খানিক তফাতেই হুইল চেয়ারে বসেছিলেন অর্থবান ব্যক্তি মিস্টার রাফায়েল। আপাতত তিনি হোটেলের প্রধান ব্যক্তিত্ব। তার দেখাশোনার জন্য পাশেই উপস্থিত রয়েছে এস্থার ওয়াল্টার্স। মিস মার্পলও একপাশে বসে পশম বুনে চলেছেন। তার কান ছিল বাইরের কথাবার্তার দিকে, তবে প্রয়োজনে দু একটা মন্তব্য যে করছিলেন না তা নয়। ইভলিন হিলিংডন মাঝে মাঝে কৌতূহলী চোখে তাকাচ্ছিল মিস মার্পলের দিকে। একসময় ইভলিনকে উদ্দেশ্য করে মিস মার্পল বললেন, এমন একটা চমৎকার জায়গায় আসবো আগে কখনো ভাবিনি। এখানে তো আপনি আগেও এসেছেন, তাই না মিসেস হিলিংডন?
বারদুইক এসেছিলাম। নিশ্চয়ই প্রজাপতি আর ফুলের নেশায়। সঙ্গে আপনার বন্ধুরাও ছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, স্রেফ বন্ধুরা। কয়েক বছর একসঙ্গেই ঘোরাঘুরি করেছি। এভাবে শুরু করা কথা একসময় মেজর প্যালগ্রাফের প্রসঙ্গ চলে এলো। হঠাৎ দেখা গেল তার ব্লাড প্রেশার সম্পর্কে দুরকম ধারণা প্রচারিত, হ্যাঁ এবং না। মিস্টার রাফায়েল তো জোর দিয়েই বললেন, তিনি নিজে আমাকে বলেছিলেন ওরকম কোনো অসুবিধা তার ছিল না, বয়স অনুপাতে তার রক্তচাপ খুবই ভালো ছিল। মিস মার্পল বললেন, শুনেছি তিনি সেরেনাইট নাকি একটা ওষুধ খেতেন। মিস্টার রাফায়েল বললেন, প্রত্যেকেরই নিজের রোগভোগের বিষয়ে সচেতন থাকা উচিত। বেলা 12টা বেজে গিয়েছিল। মিসেস এস্থার ওয়াল্টার্সের সাহায্য নিয়ে মিস্টার রাফায়েল উঠে দাঁড়ালেন। তার স্নানের সময় হয়ে গিয়েছিল। দুজনে সমুদ্রের দিকে অগ্রসর হলেন। সেনোরা দ্য ক্যাসপিওরকে উদ্দেশ্য করে মিস মার্পল বললেন, মিসেস ডাইসন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সেই লাকি নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কোথাও, সেনোরা দ্য ক্যাসপিওর উত্তর করলেন। তাই বুঝি? ওর স্বভাবই তোই। ওর স্বামীরও নজর অন্যদিকে, মেয়ে দেখলেই ছোক ছোক করে। হ্যাঁ, আপনার পক্ষে জানা সম্ভব। অফিস ঘরে বসেছিল একা মিসেস কেন্ডাল। হঠাৎ ধবধবে সাদা পোশাকে সজ্জিতা ভিক্টোরিয়া জনসন ঘরে প্রবেশ করল। অত্যন্ত সঙ্গোপন ভঙ্গিতে জানাল, ডাক্তারের কথায় ঘরে কি আছে দেখতে গিয়ে সে পরলোকগত মেজরের বাথরুমের তাকের উপর দাঁতের মাজন, হজমের ওষুধ, অ্যাসপিরিনের সঙ্গে একটা পিলের শিশিও পেয়েছিল, সেরেনাইট। আগে কিন্তু সে এই শিশিটা সেখানে দেখেনি। তার সন্দেহ কেউ গোপনে পিলগুলো সেখানে রেখেছিল আর সেগুলো খেয়ে মেজর মারা গেলেন। মলি ভিক্টোরিয়ার কথার গুরুত্ব বুঝতে পেরে তীক্ষ্ণ স্বরে বললেন, আমি খোঁজ নিয়ে দেখছি, তোমাকে ওসব ভাবতে হবে না। দয়া করে এ ধরনের বাজে গুজব ছড়িয়ে বেরিও না, তাতে আমাদের হোটেলের ক্ষতি হবে। ভিক্টোরিয়া চলে গেলে মলি চিন্তিতভাবে কথাটা টিমকে জানালো, কিন্তু সে ব্যাপারটা বিশেষ গুরুত্ব দিল না। তবে বলল, ডাক্তার গ্রাহামের কাছে গেলেই ব্যাপারটা পরিষ্কার জানা যাবে। রোজ ঘর সাফাই করতে বলে ঘরের জিনিসপত্র কোথায় কোনটা আছে ভিক্টোরিয়ার মনে গেঁথে গিয়েছিল। মেজর মারা যাবার পরদিনের আগে সে বাথরুমের তাকে সেরেনাইটের শিশি কখনো দেখেনি। তার বিশ্বাস, নিশ্চয়ই কেউ বিষের বড়ির শিশি সেখানে রেখে গিয়েছিল। কেন্ডাল দম্পতি এইসব কথাই ডক্টর গ্রাহামকে জানান। তিনি ব্যাপারটা যাচাই করার জন্য তখনই ভিক্টোরিয়াকে ডেকে পাঠালেন। ভিক্টোরিয়া এসে বেশ জোরের সঙ্গেই একই কথা শোনাল ডাক্তারকে। ব্যাপারটা একেবারে যেন তার মাথায় গেঁথে গিয়েছিল। ডাক্তার বললেন, ওটা বিষ নয় মেয়ে, খুব ভালো আর দরকারি ওষুধ। অসুখ থাকলে ওই ওষুধ মানুষকে খেতে হয়। তুমি মিছেই ভেবে হয়রান হচ্ছ। ও, বাঁচালেন আপনি আমাকে। ডাক্তারের দিকে তাকিয়ে হাসতে লাগলো ভিক্টোরিয়া। স্থানীয় মেয়েটি চলে গেলে ডাক্তার গ্রাহামের মনে রাতের অস্বস্তিটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। তার মনের চাপটা যেন হঠাৎই বেড়ে গেল। মিস্টার রাফায়েলের সেক্রেটারি এস্থার ওয়াল্টার্স খুব সুন্দরী না হলেও যথেষ্ট আকর্ষণীয়। সেদিন বিকেলে তার সঙ্গে বসে গল্প করছেন মিস মার্পল। মেয়েটিকে একটু যাচাই করা তার উদ্দেশ্য। কথার ফাঁকে মিস মার্পল ওয়াল্টার্সের প্রসঙ্গ তুললেন। ও খুবই কাজের লোক, অঙ্গসংবাহক হিসেবেও যথেষ্ট দক্ষ, বলল মিস ওয়াল্টার্স। মনে হয় অনেক দিন আছে মিস্টার রাফায়েলের সঙ্গে? জানতে চাইলেন মিস মার্পল। খুব বেশি দিন নয়, 8-9 মাস হবে। বিবাহিত নিশ্চয়ই? মনে হয় না। বেশ সুদর্শন যুবক। আমারও তাই মনে হয়, খুবই নিরাসক্তভাবে জবাব দিল এস্থার ওয়াল্টার্স। মিস মার্পলের মনে হল স্বামীহারা বলি হয়তো এমন মানসিকতা হয়েছে। আপনি কি মিস্টার রাফায়েলের কাছে অনেকদিন কাজ করছেন? বছর 5 হবে। স্বামী মারা যাবার পর একটা কাজের দরকার হয়ে পড়েছিল। দৃষ্টিতে খানিকটা কৌতুক, খানিকটা সহানুভূতির আভাস ফুটিয়ে মিস মার্পল বললেন, মিস্টার রাফায়েলের জন্য কাজ করা খুবই কঠিন, তাই না? কঠিন ঠিক নয়, তবে বুঝে চলতে হয়। মাঝে মাঝে দু ধরনের কথা বলেন, পরস্পর বিরোধী, এই যা। মনে হয় খুব অল্পেই কোনো মানুষ সম্পর্কে বিরূপ ধারণা করে ফেলেন। তবে আমি ভালোই মানিয়ে চলতে পারছি। মিস্টার জ্যাকসনকেও খুব বাধ্য বলেই মনে হয়। ও খুবই কৌশলী আর যথেষ্ট বুদ্ধিমান।
এমনি কথাবার্তার ফাঁকে নানান প্রসঙ্গ উত্থাপন করে মিস মার্পল একসময় চলে এলেন 4 প্রকৃতিপ্রেমিক ডাইসন আর হিলিংডনদের বিষয়ে। এস্থা ওয়াল্টার্স বলল, ওরা 4 বছর ধরে এখানে আসছেন, তবে গ্রেগরি ডাইসন অনেকবার এসেছেন। সম্ভবত প্রথম স্ত্রীর সঙ্গে প্রথম এসেছিলেন, তার শরীর তখন ভালো ছিল না। তিনি কি মারা যান না বিবাহ বিচ্ছেদ? খুব সম্ভবত এদেশে ওয়েস্ট ইন্ডিজের কোনো দ্বীপে মারা যান। মনে হয় কোনো গোলমাল ঘটেছিল, তবে স্ত্রীর সম্পর্কে উনি কিছু বলতে চান না। সবই অবশ্য আমার শোনা কথা। ও আচ্ছা, তারপরেই বুঝি লাকি নামের মহিলাকে বিয়ে করেন? নামটা খুব অদ্ভুত। শুনেছি আগের স্ত্রী বর্তমান স্ত্রীর আত্মীয়া। হিলিংডনদের সঙ্গে ওদের পরিচয় বোধহয় অনেক দিনের। বছর 3-4 আগে এখানেই সম্ভবত আলাপ হয়। হিলিংডনদের খুবই শান্ত প্রকৃতি বলে মনে হয় আমার। হ্যাঁ, দুজনই খুব নম্র। সবার কাছেই শুনতে পাই ওদের দুজনের মধ্যে মনের টান খুব। কেন, আপনার সেরকম মনে হয় না? বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এস্থার ওয়াল্টার্স। এরপরে আসল প্রসঙ্গে মোড় নিলেন মিস মার্পল। বললেন, আচ্ছা, আপনার কি মনে হয় যা ব্যাপার চলছে সে বিষয়ে মিস্টার ডাইসন ওয়াকিবহাল? আমার কোনো ধারণা নেই। স্পষ্ট বিরক্তি প্রকাশ পেল এস্থার ওয়াল্টার্সের কণ্ঠে। যাই বলুন, মিস্টার প্যালগ্রেভের ব্যাপারটা খুবই দুঃখজনক। ক্যান্ডেলেরও বিপদে পড়ে গেল। হ্যাঁ, ওদের হোটেলই তো ঘটনাটা ঘটল। মাত্র 6 মাস হলো স্যান্ডারসনদের কাছ থেকে ওরা হোটেলের সব দায়িত্ব নিয়েছে। তবে এখানে তো আনন্দের পরিবেশ। মৃত্যুর ঘটনা খুব অল্প সময় মানুষের মনে স্থায়ী হয়। এ কথা আমিও মলিকে বলেছি। ও তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে। মিসেস কেন্ডালকে দেখে অবশ্য অতটা উদ্বিগ্ন মনে হয় না। আমার মনে হয় ওর স্বামীর দুশ্চিন্তাই বেশি। মলি জোর করেই হাসি খুশি থাকে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই ভেবে ভেবে কেমন যেন ভারসাম্যহীন হয়ে পড়েছে। বেচারি, খুবই দুঃখজনক। তবে মৃত্যুটা তো খাদ্যে বিষক্রিয়া বা ওই ধরনের কিছু নয়, তাতেই রক্ষে। এসব ক্ষেত্রেই মানুষের সন্দেহ জাগে। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, মেজর প্যালগ্রেভের কাছ থেকে কখনো শুনতে পায়নি যে তার উচ্চ রক্তচাপ ছিল। আপনাকে কোনোদিন বলেছিলেন? কেউ হয়তো মিস্টার রাফায়েলকে বলে থাকতে পারে, তবে মিস্টার রাফায়েল আবার উল্টো কথা বলেন। জ্যাকসন একবার আমাকে বলেছিল মেজরের মদ খাওয়া কমিয়ে দেওয়া উচিত। মেজর প্যালগ্রেভকে তার বকবকানি স্বভাবের জন্য দেখছি অনেকেই পছন্দ করত না। বিরক্তিকরভাবে তিনি বারবার একই কাহিনী শোনাতেন। হ্যাঁ হ্যাঁ, নানা কৌশল করে তার গল্প বন্ধ করতে হতো। আমার অবশ্য বারবার একই গল্প শুনতে অসুবিধা হয় না, কারণ শোনার পর তার আমার মনে থাকে না। মৃদু হাসলেন মিস মার্পল। আবার বললেন, একটা কাহিনী শোনাতে তিনি খুবই ভালোবাসতেন। একটা খুনের কাহিনী। আপনাকেও নিশ্চয়ই সেই গল্প শুনতে হয়েছে। মনে হয় শুনেছিলাম স্ত্রী তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গ্যাসের চুলায় তার মাথা চেপে ধরে খুন করেছিল। না না, ওই গল্প নয়। একটা ছবি ছিল মেজরের কাছে, সবাইকে দেখাতেন। ঠিক মনে করতে পারছি না। আপনাকে দেখিয়েছিলেন? দেখাতে নিয়েছিলেন, তখনই বাধা পড়ে যায়। অনেক চেষ্টার পর মিস প্রেসকটকে একান্তে পেয়ে মিস মার্পল নানা বিষয়ে আলোচনা জুড়লেন। একসময় ডাইসনদের প্রসঙ্গ এলো। মিস প্রেসকট বললেন, প্রথম স্ত্রীর বিষয়ে মনে হয় কিছু কুৎসা রটনা হয়েছিল। তিনি এখানেই সম্ভবত মার্টিনিক বা টোব্যাগো দ্বীপে মারা যান। শুনেছি ওই অদ্ভুত নামের লাকি প্রথমা স্ত্রীর নাকি আত্মীয়। লোককে নিয়ে নানা কথা বলতে শুনেছি। তাই নাকি? বললেন মিস মার্পল। মিস্টার ডাইসন তো শুনেছি প্রথম স্ত্রীর মৃত্যুর 1 মাসের মধ্যেই দ্বিতীয় বিয়েটা করেছিলেন। মাত্র 1 মাস? নিশ্চয়ের মধ্যে টাকা পয়সার ব্যাপার ছিল। ঠিক জানি না, তবে মিস্টার ডাইসন তো শুনতে পাই প্রায় নাকি মজা করে বলেন লাকি তার ভাগ্য ফিরিয়েছে। হ্যাঁ, আমিও কথাটা শুনেছি। দ্বিতীয় জন অবশ্য খুবই সুন্দরী, তবে যতদূর জানি প্রথম স্ত্রী স্বামীর জন্য যথেষ্ট টাকা কড়ি রেখে যান। হিলিংডনদের অবস্থা বোধহয় খুব ভালো। আমিও সেরকমটাই শুনেছি। ইংল্যান্ডে নিজস্ব বাড়ি আছে, সারাটা শীতকাল ঘুরে বেড়ান। এই সময় ক্যানন প্রেসকট এলেন। মিস প্রেসকট তার সঙ্গে বেড়াতে চলে গেলেন। চেয়ারে একাই বসে রইলেন মিস মার্পল। একটু পরে পাশ দিয়ে হোটেলের দিকে যেতে যেতে মিস্টার গ্রেগরি ডাইসন মিস মার্পলকে দেখে একগাল হেসে চলে গেলেন। মিস মার্পল ভাবলেন,
সব কিছুই কেমন খাপে খাপে মিলে যাচ্ছে। মিসেস ডাইসনের মৃত্যু কাহিনী, মেজর পেলগ্রেভও একজন স্ত্রী হত্যাকারী পুরুষের কাহিনী বলেছিলেন। হঠাৎ পেছনে শব্দ পেয়ে চিন্তার সূত্র ছিঁড়ে গেল। তাকিয়ে দেখেন লাকি এগিয়ে আসছে। গ্রেগকে এদিকে দেখেছেন? এইমাত্রই তো দেখলাম হোটেলের দিকে গেলেন। আশ্চর্য, অথচ আমি। বলতে বলতে লাকি দ্রুত হোটেলের দিকে চলে গেলেন। এই সময় মিস মার্পল দেখতে পেলেন মিস্টার জ্যাকসনের সাহায্যে হুইল চেয়ারে বসে মিস্টার রাফায়েল সকালের ভ্রমণে বেরিয়েছেন। ভদ্রলোকের সঙ্গে একা কিছুক্ষণ কথা বলার ইচ্ছা তার। হুইল চেয়ার কাছাকাছি আসতে তিনি সরাসরি বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল মিস্টার রাফায়েল। বলুন, কি দরকার? নিশ্চয়ই আফ্রিকার কোনো মিশন কিংবা গির্জাসারের জন্য চাঁদা চাইবেন। হ্যাঁ, এসব ক্ষেত্রে কিছু চাঁদা পেলে ভালোই হতো। তবে আপাতত আমার জিজ্ঞাসা হলো, মেজর প্যালগ্রিফ কি আপনাকে কোনো খুনের গল্প বলেছিলেন? ও, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে উঠে বললেন মিস্টার রাফায়েল, আপনাকেও শুনিয়েছিলেন দেখছি। আপনাকে ঠিক কি বলেছিলেন জানতে ইচ্ছে করছে। মনে হয় স্বর্ণকেশী কোনো তরুণী স্বামীকে খুন করেছিল। একটু থিতিয়ে গেলেন মিস মার্পল, তবু জানতে চাইলেন, কিভাবে? বিষ খাইয়ে? না, খুব বুদ্ধি খাটিয়েছিলেন মহিলা। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গ্যাসের চুলায় চেপে ধরেছিলেন, তারপর রটিয়ে দিয়েছিলেন আত্মহত্যা বলে। মেজর কোনো ছবি দেখিয়েছিলেন আপনাকে? কার? সেই স্ত্রীলোকের? না। এই সময় ডাক্তার গ্রাহাম একটা বই হাতে এসে চেয়ারে বসে পড়লেন। টিম কেন্ডেল খুব চিন্তিত দেখছি। হ্যাঁ, আমরা সকলেই তো চিন্তায় রয়েছি। নিশ্চয়ই মেজর প্যালগ্রেভের মৃত্যুর ব্যাপারে ভাবছেন। না, স্ত্রীকে নিয়ে ভাবনায় পড়েছি। মাঝে মাঝে খুব খারাপ স্বপ্ন দেখে ভয় পায়। কি ধরনের স্বপ্ন দেখে? কারা যেন ওকে তাড়া করে, তার উপর নজর রাখে, জেগে উঠেও সেই রেশ থেকে যায়। ইদানিং মেজর প্যালগ্রেভের মৃত্যুর পর থেকে কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন। কোনো ডাক্তার? ডাক্তারের নাম তো একদমই শুনতে পারে না। দেখি কি করা যায়। এবার উঠি মিস মার্পল, কিছু কাজ পড়ে আছে। বিদায় নিল টিম ক্যান্ডেল। অদূরে একটা চেয়ারেই বসেছিলেন ডাক্তার গ্রাহাম। তার দিকে তাকিয়ে মনস্থির করে নিলেন মিস মার্পল। তারপর উঠে ডাক্তার গ্রাহামের মুখোমুখি চেয়ারে বসে পড়লেন। আপনার কাছে মাপ চাইতেলাম ডাক্তার গ্রাহাম। সেদিন ইচ্ছে করেই মিথ্যা কথা বলেছিলাম। অবাক হয়ে তাকালেন ডাক্তার গ্রাহাম। বললেন, এ নিয়ে অত ভাববার কি আছে? কি হয়েছে বলুন শুনি। এক ভাইপোর ছবির বিষয়ে বলেছিলাম, মেজর প্যালগ্রেভকে দেখিয়েছিলাম বলে। তিনি সেটা আমাকে ফেরত দেননি। হ্যাঁ, মনে পড়েছে, ফটোটা খুঁজে পাওয়া যায়নি। আসলে এরকম কোনো ফটো ছিলই না। কি বলছেন? তাহলে বলেছিলেন কেন? এরপর মিস মার্পল সব কথা খুলে বললেন। মেজর প্যালগ্রেভের খুনের কাহিনী, একটা ফটো বার করা, তারপর কিভাবে দেখাতে গিয়ে ব্যর্থ হন। সব শেষে দুঃখ প্রকাশ করে বলেন, আমার মনে হয়েছিল মিথ্যা কিছু বললে হয়তো ফটোটা দেখা সম্ভব হতে পারে। কোনো খুনির ফটো আপনাকে মেজর দেখাতে চেয়েছিলেন? হ্যাঁ, ওরকমই বলেছিলেন। তবে আশ্চর্য ব্যাপার হলো, তার পরদিনই তিনি মারা যান, আর ফটোটাও অদৃশ্য হয়। ডক্টর গ্রাহাম অদ্ভুত দৃষ্টিতে মিস মার্পলের দিকে তাকালেন। মিস মার্পল ক্ষমাচার ভঙ্গিতে বললেন, এখন আপনি আমার কথা নিশ্চয়ই অবিশ্বাস করবেন না। আমি পরে স্থির করি সব কথা আপনাকে বললে হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সেদিনই ডাক্তার গ্রাহাম জেমসটাউন অ্যাডমিনিস্ট্রেশন অফিসে তার বন্ধু ডেভেন্ট্রির সঙ্গে দেখা করলেন। গোড়া থেকে সব ঘটনা তাকে খুলে বললেন। সবশেষে বললেন, মেজরের মৃত্যুটাকে স্বাভাবিক বলেই অন্য সকলের মতো আমিও মেনে নিতে পারতাম না যদি না ছবিটা অদৃশ্য হয়ে যেত। তাছাড়া হোটেলে যে মেয়েটি কাজ করে সে জোরের সঙ্গে ওষুধের বোতলের কথাটা জানিয়েছিল। ডেভেন্ট্রি বললেন, মেজর ব্লাড প্রেশারে মারা না গিয়ে থাকলে তুমি বলতে চাইছো আসল ওষুধের বদলে কেউ অন্য ওষুধ রেখে দিয়েছিল? ডক্টর গ্রাহাম বললেন, ভিক্টোরিয়া ওরকমই ভেবেছে, তবে আসল ঘটনা তা নয়। মেজরকে কেউ মারার উদ্দেশ্যে পানীয় বা অন্য কিছুর সঙ্গে কিছু খাইয়ে দিয়েছিল, আর মৃত্যুটাকে স্বাভাবিক রূপ দেওয়ার জন্য ব্লাড প্রেশারের ওষুধের শিশি তার ঘরে রেখে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রটানো করে দেওয়া হয় মেজর উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ব্যাপারটা অত্যন্ত বুদ্ধির সঙ্গেই করা হয়েছে।
হ্যাঁ, বুঝতে পারছি মেজরের মৃত্যুর পর সবাই তার ব্লাড প্রেশারের ব্যাপার নিয়ে আলোচনা করছে। তাহলে ব্যাপারটাকে আমি গোয়েন্দা দপ্তরকে জানাবো? তারা মেজরের দেহ বের করে তদন্ত করবে। করতে হবে খুব গোপনে, কিন্তু এখনো ভেবে দেখো, গোটা ব্যাপারটাই একটা কল্পনা বলে প্রমাণ হয়ে যাবে না তো? তেমন হলে তো আমিও স্বস্তি পাই। ডাইনিং রুমে টুকটাক কাজ সেরে বারান্দায় বেরিয়ে এলো মলি। পান ভোজন, গান বাজনা, হই হট্টগোলের আর একটা সন্ধ্যা এগিয়ে আসছে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে নানান চিন্তা তার মাথায়। টিম আর মলি দুজনে মিলে অনেক স্বপ্ন দেখে চলেছে। এই সময় মিস্টার ডাইসন যেন আচমকা সেখানে উপস্থিত হলেন। সরি, চমকে দিলাম বোধহয়। ও মিস্টার ডাইসন, সত্যি আপনি এসেছেন, একদম টের পাইনি। আশেপাশে তখনও কেউ এসে পৌঁছায়নি। মলিকে নিভৃতে পেয়ে খুব আন্তরিক স্বরে মিস্টার ডাইসন কথা বলতে লাগলেন। পরে বললেন, ভাবছি তুমি আর আমি একদিন পিকনিক করব। মন্দ কি, করা যাবে বলে মিষ্টি হেসে মলি মিস্টার গ্রেগরিকে এড়িয়ে বাড়ি গিয়ে ঢুকল। টিম কাছেই ছিল, এগিয়ে এসে জিজ্ঞেস করল, ওখানে মনে হলো কার সঙ্গে কথা বলছিলে? গ্রেগরি ডাইসন একটু রঙ্গরস করতে চাইছিল। লোকটা মেয়েদের দেখলেই নানা রকম প্রস্তাব করে, একটু করকে দেয়া দরকার। ভেবো না, সময় বুঝে আমি ব্যবস্থা করতে পারবো। এই সময় টিম কি কাজে সেখান থেকে আবার সরে গেল। মলি রান্নাঘরে ঢুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে তীরের দিকে চলতে লাগলো। গ্রেগরি ডাইসন আপন মনে হাঁটতে হাঁটতে নিজের বাংলোর কাছে আসতেই অন্ধকারে ঝোপের ভেতর থেকে ভূতের ছায়ার মতো ভিক্টোরিয়া তার সামনে এসে দাঁড়ালো। মিস্টার ডাইসন, একটা কথা বলবো আপনাকে। ও তুমি, কি হয়েছে? দেখুন তো, এটা আপনারই তো। ট্যাবলেট ভর্তি একটা শিশি এগিয়ে ধরল। ও, আমার সেরেনাইটের বোতল। হ্যাঁ, এটা আমারই। কোথায় পেলে তুমি? সেই মেজর ভদ্রলোকের ঘরে, যিনি এখন কবরে শুয়ে আছে। মেজর প্যালগ্রেভের বাংলোতে? হ্যাঁ, ওরা আমাকে ঘরের সব জিনিসপত্র ফেলে দিতে বলেছিল, টুথপেস্ট, মালিশ, এই ওষুধটাও। এটা আপনি পাচ্ছিলেন না বলে খুঁজে দেখতে বলেছিলেন, তাই নিয়ে এলাম। হ্যাঁ, মনে পড়েছে, বলেছিলাম। কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না। আপনি কোথাও রাখেননি, আপনার বাংলো থেকে নিয়ে মেজরের বাংলোতে রাখা হয়েছিল। তুমি জানলে কি করে? আমি দেখেছি। ঝকঝকে সাদা দাঁত বার করে হাসল ভিক্টোরিয়া। একজন শিশিটা মেজরের ঘরে রেখেছিল, এবার আপনাকে বোতলটা ফিরিয়ে দিলাম। কি বলছো তুমি? কাকে দেখেছিলে? এ কথার কোনো জবাব দিল না ভিক্টোরিয়া। অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। দাঁড়াও, যেও না। গ্রেগ দুপা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কার সঙ্গে কথা বলছো গ্রেগ? মিসেস ডাইসন বাংলোয় রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন। ওই কালো মেয়েটা, ভিক্টোরিয়া নাকি যেন নাম। কি বলছিল ও? আমার সেরেনাইটের বোতলটা খুঁজে পাচ্ছিলাম না বলেছিলাম না, মেয়েটা শিশিটা আমাকে দিয়ে গেল। ও সরিয়েছিল নাকি? না, কোথায় যেন পেয়েছে বলছিল। চলো, ডিনারের সময় হয়ে গেছে। তীরে গিয়ে মিসেস ইভেলিন হিলিংডনের সঙ্গে দেখা হলো মলির। দুজনে দুটো চেয়ারে পাশাপাশি বসল। মলির বুকটা হু হু করছিল, চোখ ঠেলে জল আসতে চাইছিল, কিন্তু কারণ বুঝতে পারছিল না মলি। কি হলো, তোমার মুখ অমন থমথমে কেন? জানতে চাইলেন ইভেলিন। না, কিছু না। নিশ্চয়ই টিমের সঙ্গে কিছু হয়েছে? না না, সেসব নয়। শুনে খুশি হলাম, তোমাদের দেখলেই সুখী মনে হয়। তোমাদের চেয়ে নয়, যাই বলো, এডওয়ার্ড আর তোমাকে দেখে মনেই হয় না তোমাদের মধ্যে কখনো খিটিমিটি হয়। আমাদের কথা ভেবে লাভ নেই মলি, গত 3 বছর আমাদের মধ্যে আড়ালে কোনো কথাবার্তা নেই। কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি করে করবে, বাইরে যে আমরা মুখোশ পরে থাকি। গন্ডগোলটা কি নিয়ে? আবার কি, আরেকজন, তুমিও তো তাকে চেনো। তুমি কি মিসেস ডাইসন মানে লাকির কথা বলছো? ইভেলিন নীরবে মাথা নেড়ে সায় দিল। ওদের দুজনকে প্রায় সময় খোলাখুলি ঘুরে বেড়াতে দেখা যায়। ওতে কি আর শেষ? লাকির ব্যাপারে এডওয়ার্ড একেবারে পাগল। তোমাকে ছেড়ে যেতে চায় নাকি?
দুটো বাচ্চা আছে বলে আমরা কেউই ফ্যামিলিটা ভাঙতে চাই না। গ্রেগের প্রথম স্ত্রী প্রচুর টাকা রেখে গেছে, সে সব কিছু দেখেও না দেখার ভান করে চলেছে, আর আমি আর এডওয়ার্ড বন্ধুর জীবন কাটাচ্ছি। আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে সহ্য করছো। অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে অবশ্যই নচ্ছার মেয়ে মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছে হয়। যাক, ওসব বাদ দাও, তোমার কথা বলো। মলি কিছুক্ষণ চুপ করে থাকে, পরে বলল, জানো, আমার কেন যেন মনে হয় কোথাও কোনো গোলমাল রয়েছে। কেবলই মনে হয় কারা যেন ঝোপের আড়াল থেকে আমাকে লক্ষ্য করছে, পায়ের শব্দ, ফিসফাস এসব শুনতে পাই। কেবলই মনে হয় এরকম, আর ভয় পাই। কিসের ভয় তা বলতে পারবো না। কদিন এরকম হচ্ছে তা জানি না, এছাড়া অন্য একটা ব্যাপার ঘটছে। কি ব্যাপার? অনেক সময় যেন জ্ঞান থাকে না আমার, সেই সময় কিছুই মনে করতে পারি না। মাঝে মাঝে যেন অচেনা কারোর সঙ্গে কথা বলি, কিন্তু পরে তা আর কিছুতেই মনে করতে পারি না। ডিয়ার মলি, অবস্থা যা বলছো তোমার তো ডাক্তার দেখানো দরকার। না না, ডাক্তার দেখাবো না, সব ডাক্তারই এক কথা বলবে, কদিন পরে ঠিক হয়ে যাবে। অসহ্য। আচ্ছা, তোমার বাড়ির লোকজন মানে মা, বোন আর এমন কেউ আছেন যে তোমার কাছে আসতে পারেন? মায়ের সঙ্গে আমার বনে না, বোনদের বিয়ে হয়ে গেছে, বললে তারা হয়তো আসবে, কিন্তু আমি ওদের চাই না। কেবল টিম আমার কাছে থাকলেই হয়। টিমকে বলেছ সব? ঠিক বলিনি, কিন্তু ও বুঝতে পারে, আমাকে লক্ষ্য করে। ইভলিন এক মুহূর্ত চিন্তা করে, পরে বলে, আমার মনে হয় সবই তোমার কল্পনা। কল্পনা? হ্যাঁ, তোমার কথাই হয়তো ঠিক। ওরে বাস, দেরি হয়ে গেল, ডাইনিং রুমে আমার তো এখনই যাওয়া দরকার। ক্রুদ্ধ দৃষ্টিতে পলকের জন্য ইভলিনের দিকে তাকিয়ে মলি দ্রুত হোটেলের দিকে চলে গেল। আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির উপন্যাস আ ক্যারিবিয়ান মিস্ট্রি। আপনারা যারা চ্যানেলে প্রথমবারের মতো শুনছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে ভালো লাগলে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। অনুরোধ থাকবে আপনারা ডাউনলোড না করে অনলাইনে স্ট্রিম করে শুনবেন। সবসময় সাথে থাকবেন, ভালো থাকবেন।